ভিডিওর শুরুতেই একটা কথাই বলবো, বাবা মারা যাওয়ার পরে কেউ যেন নানার বাড়িতে আশ্রয় না নেই, বিশেষ করে আমার মতো মেয়ে যে মায়েদের আছে। আমার নাম রুম্পা। ছোটবেলা থেকেই আমার চেহারাটা মোটামুটি খুবই সুন্দর ছিল, আর বর্তমানটা তো তোমরা নিজের চোখেই দেখছো। আমার জীবনের গল্পটা বললে অনেকেই অবাক হয়, কেউ দুঃখ পায়, কেউ ঘৃণা করে, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি তখন ক্লাস 10-এ পড়ি। একটা মেয়ে মানুষের শারীরিক সৌন্দর্যের গঠন হয় ঠিক এই সময় থেকেই। ছোট্ট থেকেই আমার শরীরটা ছিল না বেশি মোটা না চিকন, একদম পারফেক্ট বডি ফিটনেস ছিল আমার। হয়তো এই সৌন্দর্যটাই আমার নানাকে আকর্ষিত করেছিল, কিন্তু সে আমার আপন নানা, আমার মায়ের আপন বাপ। কিন্তু ওই যে কথায় আছে, চোরে শোনে না ধর্মের কাহিনী। একদিন আমি প্রাইভেট শেষ করে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে হেঁটে আসছি। হঠাৎ সামনে দেখি আমার নানা আখের ক্ষেত থেকে বের হয়ে আসলো। আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলল, রুম্পা একটু দাঁড়াও। আমি লক্ষ্য, নানার চোখে মুখে কেমন যেন রোমান্টিকতার ভাব। আমি নানাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার নানা, তুমি এভাবে আমার সামনে দাঁড়ালে কেন? নানা তখন বলল, রুম্পা, তোর নানি তো অনেক দিন হলো মারা গেছে। আমি বললাম, হ্যাঁ নানা, তো? তখন নানা বলল, সবকিছু কি মুখ দিয়ে বলতে হবে? তোর তো বোঝার বয়স হয়েছে, সবকিছু কি ভেঙে বোঝানো যায়? আমি তখন মনে মনে ভাবতে লাগলাম নানা আসলে কি বোঝাতে চাচ্ছে, কিন্তু তার আচরণে বা কথাবার্তায় আমি অনেক কিছুই বুঝে ফেলছি। তারপরেও আমি তাকে বারবার জিজ্ঞেস করছি। আমি বললাম, নানা, অনেক কিছুই না বললে বোঝা যায় না। নানা তখন বলল, তাহলে তোকে বুঝিয়েই বলি। তোর নানি মারা যাওয়ার পরে আমার সব কিছুতেই অনেক কষ্ট হয়ে গেছে। এই যেমন ধর, গোসলের পানি, সময় মতো খাবারের দেখাশোনা, আমার পোশাক পরিচ্ছদ কেজে দেওয়া। সবচেয়ে বড় সমস্যা হলো, আমার এখন মোটামুটি বয়স হয়ে গেছে। বর্তমান রাতে হালকা করে ঠান্ডাও পড়া ধরছে। রাতে আমি একা একা বিছানায় শুইতে পারি না, অনেক ঠান্ডা লাগে। তোর মা না হয় আমার সব সমস্যার সমাধান করে দিল, কিন্তু আমার ঠান্ডার ব্যবস্থা কে করবে বল? নানার এই কথার উত্তর কি দেব আমি ভেবে পাচ্ছিলাম না। নানা আমার চুপ থাকা দেখে আমাকে বলল, কিরে রুম্পা, চুপ হয়ে গেলি যে, কিছু তো একটা বল। আমি তখন নানাকে বললাম, নানা, তাহলে তুমি একটা বিয়ে করে নাও, তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমার তো অর্থ সম্পদের অভাব নেই। নানা তখন বলল, এই বয়সে আমার মতো বুড়ো মানুষকে আর কে বিয়ে করবে? তারপরেও না হয় করলাম, কিন্তু সে এসে যদি তোর মায়ের সাথে বনিবানায় না মিলে, তাহলে তো এক সময় তোর মাকে এখান থেকে চলে যেতে হবে, আর আমি তো সেটা মানতে পারবো না। নানার এই কথা শুনে আমার মনটা কেমন যেন নানার প্রতি দুর্বল হয়ে পড়ল। আমি তখন নানাকে বললাম, নানা, তুমি যে এই কথাগুলো আমাকে বলছো, আমি তোমার জন্য কি করতে পারি? নানা তখন বলল, আমি চাই না যতদিন বেঁচে আছি আমার সংসারের মধ্যে অন্য কাউকে নিয়ে আসি। যদি তুই আমাকে একটু সাহায্য করিস, তাহলে আমার বাকি জীবনটা তোদের সাথেই কাটিয়ে দিতে চাই। আমি বললাম, নানা, বলো তো কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? নানা তখন বলল, মাঝে মধ্যে রাতের বেলা তুই আমার সাথে দেখা করবি, তাহলেই চলবে। এতক্ষণে আমি একদম ক্লিয়ার বুঝে গেলাম আসলে নানা আমাকে কি বলতে চাচ্ছে। আমি তখন নানাকে বললাম, ও আচ্ছা বুড়ো, এই জন্য তুমি এই মাঝ মাঠের মধ্যে আমাকে একা একা দাঁড় করেছো, তাই না? নানা তখন বলল, সব কথা কি বাড়ির মধ্যে বলা যায়? এই কথা বলে নানা আমার হাত দুটো ধরে অনুরোধ করে বলল, রুম্পা, বল এই উপকারটুকু তুই আমাকে করবি, বল। আমি না বুঝে বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করব নানা। এখন এখান থেকে আমরা চলে যাই, কে কখন দেখে ফেলে বলা তো যায় না। নানা মিচকি মুচকি হাসতে হাসতে আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে বাজারের পথে রওনা হলো। আমি বাড়ির পথে রওনা হলাম। যাওয়ার সময় নানা একটা কথা বলে গেল, আজকেই কিন্তু দুজনের দেখা হবে, কতটা মনে থাকে যেন। আমিও ঘাড় নাড়িয়ে সম্মতি দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, এই লোকটার মধ্যে এত রোমান্টিকতা, তাও আবার এই বয়সে। এবার সন্ধ্যা ঘনিয়ে রাত হলো, খাওয়া দাওয়া সব শেষ। আজকে নানাটাও বাড়ি থেকে কোথাও নড়ছে না, হয়তো আমার অপেক্ষাতেই আছে। প্রতিদিন খাওয়া দাওয়ার পরে দোকানপাটের উপরে যায় চা খেতে, কিন্তু আজকে বেচারা ধুম ধরে তার রুমের মধ্যে শুয়ে রইল। আমি ঘর ঝাড়ু দেওয়ার ছলে তার রুমের দরজার আড়াল থেকে তাকিয়ে দেখলাম, কিন্তু একটা বিষয় বুঝে উঠতে পারলাম না, নানা মাথাটা নিচু করে কি যেন দেখছে। সে এমনভাবে ব্যস্ত যেন তার ওই জরুরি কাজ ছাড়া পৃথিবীর আর কোনো দিকে তার খেয়ালই নাই। আমি তাকে কোনো পাত্তাই দিলাম না। ভাবলাম রাত আরো একটু গভীর হোক। বন্ধুরা, এখানে আসল মজার ঘটনা, আজকে একটিও কথা তোমাদের কাছে ছাপাবো না। রাত বাজলো 11:30। আমি পড়ার টেবিলে বসে বসে নানা সব বিষয় নিয়ে ভাবছি। এমন সময় মা এক গ্লাস দুধ নিয়ে এসে আমার টেবিলের উপর রেখে আমাকে বলল, রুম্পা, এই দুধটুকু চুমুক দিয়ে খেয়ে শুয়ে পড়ো। আমি বললাম, ঠিক আছে মা, তুমি রেখে যাও। হঠাৎ করে মা আমাকে জিজ্ঞেস করলো, রুম্পা, তোকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে মা,
কিছু হয়েছে নাকি শরীর খারাপ? আমি মাকে বললাম, না মা, তেমন কিছু না, এমনি কালকে পরীক্ষা তো, তাই একটু টেনশনে আছি। এবার আমি মাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা মা বলো তো, পৃথিবীর সব বাবাই কি তার ছেলে মেয়ের ভালো নিয়ে চিন্তা করে? মা বলল, এই আবার কেমন প্রশ্ন রে মা? বাবা হলো বট গাছের মতো, আর সন্তানরা দিন শেষে সেই বট ছায়ার নিচেই আশ্রয় নেই। হঠাৎ তুই এমন প্রশ্ন কেন করছিস মা? তোর বাবার কথা মনে পড়ছে নিশ্চয়ই। আমি বললাম, হ্যাঁ মা, আজকে আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমাদেরকে নানুর বাড়িতে থাকতে হতো না। বন্ধুরা, এদিকে আমার মায়ের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে আমার নানার কাছে। বারবার মনে হচ্ছিল মা কখন আমার রুম থেকে যাবে আর আমি কখন নানার রুমে যাব। বুড়োটা মনে হয় আমার অপেক্ষায় এখনো ঘুমোয়নি। এরপর মা আমার রুম থেকে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, দুধটুকু খেয়ে ঘুমিয়ে পড়ো। মা যাওয়ার সাথে সাথে আমি মায়ের রুমের দিকে তাকালাম। দেখলাম মা দরজায় সিটকানি লাগিয়েছে কিনা। দেখলাম মা সিটকানি লাগিয়ে দিয়েছে। এবার আমার নানার রুমের দিকে বিড়ালের মতো পা ফেলতে ফেলতে তার দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে উকি দিলাম। ও মা, এ কি? আমি যা ভাবছি তাই। আমার নানা একভাবে দরজার দিকে তাকিয়ে আছে। আমি এখন একদম শিওর আমার নানা আমার অপেক্ষাতেই এভাবে চেয়ে আছে। এবার আমি আমার নানার গায়ের কাছে গিয়ে বসলাম। আমার নানা আমাকে দেখে কান্নায় ফেটে পড়ল। তার কান্না দেখে আমিও কেঁদে ফেললাম। আমি নানাকে জিজ্ঞেস করলাম, নানা তুমি কাঁদছো কেন? নানা আমাকে কাঁদো কাঁদো স্বরে বলল, রুম্পা, তুই যে আমার মতো বৃদ্ধের ডাকে সাড়া দিবি আমি বিশ্বাসই করতে পারি নাই। আমি বললাম, নানা, আমার বাবা যখন মারা যান আমি তখন খুব ছোট। সেই বয়সে মৃত্যু মানে ঠিক কি তা বুঝতাম না। শুধু দেখেছিলাম মা হু হু করে কাঁদছে, মানুষে ভরে গেছে বাড়ি, আর আমি কোণে বসে আছি রাসেলকে কোলে নিয়ে। রাসেল তখন দুধের শিশু, আর আমি সবে স্কুলে ভর্তি হয়েছি। আমাদের দুঃখের সময় প্রথম পাশে দাঁড়িয়েছিলে তুমি। বন্ধুরা, আমার নানার নাম আব্দুল করিম সাহেব। তিনি গ্রামের একজন সম্মানিত মানুষ, অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি আমার মাকে বলেছিলেন, রিনা, তুমি আর এই বাড়িতে থাকবে না। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমাকে বুঝতে পারবে না। তুমি আমার কাছে সেই ছোট্ট মেয়ের মতোই আছো, চলে এসো। তখন মা চোখের জল মুছে বলেছিল, বাবা, সমাজ কি বলবে? নানা বলেছিল, সমাজকে ভয় পেয়ে বেঁচে থাকা যায় না, মানুষ আগে বাঁচে, সমাজ পরে। সেই থেকেই আমাদের নানার বাড়িতে থাকার শুরু। নানার বাড়িটা ছিল বিশাল, পুরনো, আর এক রাশ স্মৃতিতে ভরা। বড় গাছপালায় ঢাকা উঠোন, পেছনে পুকুর, বাঁশ ঝাড় আর দোতলা মাটির ঘর। নানি তখনও বেঁচে ছিলেন, খুব আদর করতেন আমাকে। নানি বলতেন, রুম্পা, তুমি একদিন অনেক বড় হবে, এই কষ্টগুলো একদিন ফুরাবে। আমি বিশ্বাস করতাম, কারণ তার মুখে সেই আশার আলো দেখতাম। কিন্তু বেশি দিন নয়, আমার নানিরও হঠাৎ মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। সেই রাতে আমি প্রথমবার বুঝলাম জীবন কারোর জন্য থেমে থাকে না। নানির মৃত্যুর পর পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। মা সারাদিন গৃহস্থালির কাজে ব্যস্ত থাকত, আর নানা যেন একা হয়ে গেলেন। সেই একাকিত্বই হয়তো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। স্কুলে যাওয়া আমার খুব পছন্দ ছিল, তবে একটা সময় থেকে বাইরে যাওয়া কঠিন হয়ে পড়ল। রাস্তায় কিছু ছেলে পেলে বখাটে টাইপের স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে থাকতো। তাদের অশালীন কথা, বাঁকা হাসি, সব মিলিয়ে যেন একটা ভয় তৈরি হতো। মা বলতো, এই সমাজে মেয়েদের বাইরে যাওয়া মানেই বিপদ। আমি তোমাকে বিয়ে দিয়ে শান্তিতে থাকতে চাই। আমি তখন মাত্র 15। বিয়ে শুনেই আঁতকে উঠেছিলাম। আমি পড়তে চাই, মানুষ হতে চাই। এই কথা বললে মা কেঁদে কেঁদে বলতো, তোর মতো মেয়েদের জন্য মানুষ হওয়া এত সহজ না রুম্পা। নানা তখন চুপচাপ শুনতেন। বিয়ের কথাটা তিনি একদিন নরম গলায় বললেন, রিনা, মেয়েকে এত তাড়াহুড়ো করে বিয়ে দিতে নেই, সময় লাগুক, ওর ভবিষ্যৎ আগে ঠিক হোক। আমি তখন মনে মনে ভাবতাম, আমার নানা পৃথিবীর সেরা মানুষ। তিনি আমাকে বুঝতেন, সাহস দিতেন, রাতে গল্প শোনাতেন। আর ধীরে ধীরে আমি তাকে শুধু নানা হিসেবে না, বরং এক বন্ধুর মতো অনুভব করতে শুরু করেছিলাম। একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল।
বাড়িতে মা ছিল না, বাজারে গিয়েছিল। আমি বারান্দায় বসে পড়ছিলাম। নানা চুপচাপ এসে পাশে বসলেন। বললেন, রুম্পা, তুই ভয় পাস না, তুই যা হতে চাস আমি তোর পাশে আছি। আমি হাসলাম, বললাম, আপনি না থাকলে আমি হয়তো পড়াশুনোই ছেড়ে দিতাম নানা। নানা তখন আমার মাথায় হাত রেখে বললেন, তুই আমার গর্ব রুম্পা। বন্ধুরা, নানার এই কথাতে তার প্রতি আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা সবকিছু আরও বেড়ে গেল। সেই মুহূর্তে আমার বুক কেঁপে উঠেছিল। কেন জানি মনে হয়েছিল এই স্নেহের ভেতর লুকিয়ে আছে এক অদ্ভুত টান, যেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু অনুভব করছিলাম। আমি তখনও জানতাম না এই টানই একদিন আমাকে এমন এক অন্ধকারে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসতে আমার পুরো জীবন লেগে যাবে। বন্ধুরা, এবার আমি গল্পের মূল জায়গায় ফিরে যাই। নানা আমাকে তার দরজায় সিটকানি দিতে বলল। আমি বললাম, দরজা খোলাই থাক নানা। নানা এই বিষয়ে আর কিচ্ছু বলল না। তারপর নানা আমাকে বলল, রুম্পা, আমার গায়ের চাদরের মধ্যে একটু শুবি, আমার খুবই ঠান্ডা লাগছে। নানার কথাটা আমি একটু অন্য মাইন্ডে নিলাম। নানা কি তাহলে? আবার ভাবলাম, আকাশে প্রচুর মেঘ, আশ্বিন মাসে শীত নামানো হালকা বৃষ্টিও হচ্ছে। সব মিলিয়ে নানা তো বুড়ো মানুষ, হয়তো তার খুব ঠান্ডা লাগছে, যার কারণে সে তার কাছে আমাকে শোয়ার জন্য এত রিকোয়েস্ট করছে। আমি আর কোনো কিছু না ভেবে নানাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কিন্তু তার চাদরের ভেতরে যখন আমি ঢুকে তার বুকে মাথা রাখছিলাম, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। তখন আমার মনে হচ্ছিল, সেই শেষ কবে এভাবে আমার বাবার কোলের মধ্যে শুয়ে বাবার বুকে মাথা রেখে আরামে ঘুমিয়েছি, ভালো করে আমার মনে পড়ে না। বাবার কথা মনে করে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। নানা বিষয়টা বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার রুম্পা, আমি কি তোকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? আমি বললাম, না নানা, আমার বাবার কথা মনে করে কাঁদছি। আমার এমন মুভমেন্ট দেখে সেদিন আর নানা আমাকে তেমন কিছু বলল না। এদিকে বৃষ্টিটা যেন শেষই হচ্ছিল না। একটানা টুপটাপ শব্দে ভিজে যাচ্ছিল উঠোনের মাটি। আমি নানার কাছ থেকে উঠে রুম থেকে আমার বাংলা বইটি এনে বারান্দায় বসে বইয়ের পাতায় চোখ রাখার চেষ্টা করছিলাম, কিন্তু মন ছিল অন্য কোথাও। নানাও কিছু সময় পর উঠে এসে আমার পাশেই বসেছিলেন, চুপচাপ যেন ভাবনার ভেতর হারিয়ে গেছেন। সেদিন আমি প্রথমবার বুঝেছিলাম, একাকিত্ব শুধু বয়সের মানুষকেই নয়, কিশোরী মনকেও গ্রাস করে। নানার মুখে নানির গল্প শুনতে শুনতে আমার মনে হতো, যে মানুষটা সবাইকে ভালোবাসতে জানে সে এত একা কেন? হয়তো সেই প্রশ্নই একদিন আমার ভেতরে এক অজানা স্নেহ জন্ম দিল। আমাদের ছোট্ট সংসার তখন 3 জন মানুষে থেমেছিল, আমি, মা আর নানা। রাসেলকে নানা অনেক দূরের হোস্টেলে রেখে দিয়েছিলেন পড়াশোনার জন্য, তাই বাড়ি আরও নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মা সারাদিন ঘরের কাজ করে আর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। নানা বই পড়তেন, খবর দেখতেন, তারপর বারান্দায় বসে চুপ করে থাকতেন। আমার চোখে তিনি তখন এক রহস্যময় মানুষ, একা, জ্ঞানী, কিন্তু গভীরভাবে দুঃখী। আমি মাঝে মাঝে তাকে চা করে দিতাম। তিনি হেসে বলতেন, তুই একেবারে নানির মতো চা বানাস। আমার বুকটা হঠাৎ কেমন করে উঠত। কেন জানি এমন কথা শুনে মনে হতো আমি তার খুব কাছের মানুষ। একদিন এমনই এক বিকেলে বৃষ্টির ভেতর তিনি বললেন, রুম্পা, তুই আমার জীবনের আনন্দ। নানি চলে যাওয়ার পর তোকে ছাড়া আমি বাঁচি কেমন করে? আমার চোখে জল চলে এলো। আমি বললাম, আমি আছি নানা, আপনি একা নন। সেদিন আমি বুঝিনি এই আমি আছি কথাটাই একদিন আমাকে নিজের বিবেকের সামনে অপরাধী করে তুলবে। এরপরের দিনগুলো যেন ধীরে ধীরে বদলে যেতে লাগলো। নানার আচরণে একরাশ মায়া, যত্ন আর একটুখানি অদ্ভুত নরম ভাব অনুভব করতাম, যেটা আমি উপভোগ করতাম, কারণ বাইরে কেউ আমার প্রতি এত ভালোবাসা দেখাতো না। স্কুলের ছেলেরা ডিস্টার্ব করতো, মেয়েরা মজা করত, শুধু নানা ছিল আমার আশ্রয়। একদিন রাতে মা অসুস্থ হয়ে পাশের আত্মীয়ের বাড়িতে যায়। বাড়িতে আমি আর নানা, 2 জন। বাতাসে ঝিঝি পোকার শব্দ আর দূরের বজ্রপাত। আমি তখন হোমওয়ার্ক করছি, নানা পাশে বসে খবর পড়ছে। হঠাৎ তিনি আমার কাঁধে হাত রাখলেন, বললেন, বেশি পরিশ্রম করিস না, চোখ নষ্ট হয়ে যাবে। আমি হেসে বললাম, না না না, একটু বাকি আছে। তিনি মাথায় হাত রাখলেন, আর সেই ছোঁয়াতেই যেন আমার বুক কেঁপে উঠল। এমন কিছু যে অনুভূতি হতে পারে তা আমি কখনো কল্পনাও করিনি। আমি চোখ নামিয়ে ফেললাম, কিন্তু মনে মনে একটা প্রশ্ন ঘুরছিল, এ কি ভুল নাকি ভালোবাসা? পরের কয়েক সপ্তাহে নানা যেন আরো আপন হয়ে গেলেন। আমরা একসাথে খেতাম, হাঁটতাম, গল্প করতাম। মা মাঝে মাঝে অবাক হয়ে বলতো, বাবা, তোমরা যেন দুজনের মধ্যে এক অন্যরকম বোঝাপড়া তৈরি করেছ। নানা শুধু মৃদু হেসে বলতেন, রুম্পা আমার মেয়ের চেয়েও বেশি প্রিয়।
আমি গর্বে ভরে উঠতাম, বুঝতাম না এই গর্বের আড়ালেই কত বড় অন্ধকার জন্ম নিচ্ছে। একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে বখাটে ছেলেগুলো আবার পথ রোধ করলো। তাদের মধ্যে একজন আমার স্কার্ফ টানতে চেষ্টা করলো। আমি দৌড়ে বাড়ি ফিরলাম, কাঁদতে কাঁদতে সব বললাম নানাকে। তিনি রেগে আগুন হয়ে গেলেন। পরদিন তাদের একটাকে ধরে পুলিশে দিলেন। সেই রাতে নানা আমার পাশে বসে বললেন, তুই ভয় পাস না, তোর ওপর কেউ হাত দিতে পারবে না, আমি আছি। আমি কেঁদে বললাম, তুমি ছাড়া আমার কেউ নাই নানা। তিনি আমার হাত ধরলেন, তারপর বললেন, আমি আছি রুম্পা, আমি কখনো তোর কাছ থেকে দূরে যাব না। সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম আমার পৃথিবী শুধুই এই মানুষটাকে ঘিরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মায়ের চোখে সন্দেহের ছায়া পড়তে শুরু করলো। একদিন হঠাৎ মা আমাকে জিজ্ঞেস করলো, রুম্পা, তুই কি নানার ঘরে এত সময় থাকিস কেন? আমি ঘাবড়ে গিয়ে বললাম, না তো মা, আমরা শুধু কথা বলি। মা বলল, আমি তোর চোখে কিছু দেখি যেটা আমার ভয় লাগে। আমি কিছু বলতে পারলাম না। রাতভর ঘুম আসেনি। আমি ভাবতে লাগলাম, আমি কি সত্যিই ভুল পথে হাঁটছি? নানার প্রতি আমার টানটা কি শুধুই ভালোবাসা নাকি অপরাধ? কয়েকদিন পর মা হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমাকে বিয়ে দেবেন। বললেন, এই গ্রামে তোর থাকা নিরাপদ না, আমি একজন ভালো ছেলের প্রস্তাব পেয়েছি। আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম, মা, আমি এখনো ছোট, আমি পড়তে চাই। কিন্তু মা দৃঢ় কণ্ঠে বলল, তোর মঙ্গল চাই বলেই করছি। নানা সেদিন কিছুই বললেন না, শুধু আমার দিকে তাকিয়েছিলেন, চোখে এক অদ্ভুত ব্যথা আর তীব্র সংকেত। আমি বুঝতে পারছিলাম না তিনি কষ্ট পাচ্ছেন নাকি কিছু লুকোচ্ছেন। রাতের বেলায় আমি ঘুমোতে পারছিলাম না। নানার ঘরের আলো জ্বলছিল। আমি চুপি চুপি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে তার গলায় শুনলাম, আমি তোকে হারাতে পারবো না রুম্পা। আমার বুক ধক ধক করে উঠল। এই মানুষটা যাকে আমি সারা জীবন শ্রদ্ধা করেছি, তিনি কি সত্যিই আমার জন্য এমন কথা বলছেন? আমার মনে একসাথে ভয়, ভালোবাসা, লজ্জা আর কৌতূহল ঘুরপাক খেতে লাগলো। আমি জানতাম না এই মুহূর্তে আমার জীবন এক ভয়াবহ মোড়ে এসে দাঁড়িয়েছে। আমি জানতাম না একটা সম্পর্ক কখন ভালোবাসা থেকে ভুল হয়ে যায়। আমি শুধু অনুভব করতাম নানার চোখে আমার জন্য অদ্ভুত মমতা, আর আমি সেই মমতাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম। সেই সময় আমি 15 বছর বয়সী এক কিশোরী। যে মেয়েটি জানে না জীবনের কোনটা সঠিক কোনটা ভুল, সে যদি কারো কাছ থেকে আদর পায় তাহলে তার সত্যি ভালোবাসা ভেবেই বসে থাকে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। মায়ের বিয়ের সিদ্ধান্তের কথা শুনে আমি ভেতরে ভেতরে কাঁপছিলাম। নানা কিছু না বলেও বুঝতে পারছিলাম তিনি কিছু একটা পরিকল্পনা করছেন। বিয়ে ঠিক 2 দিন আগে খবর এলো ছেলেটির পরিবার হঠাৎ বিয়ে ভেঙে দিয়েছে। মা হতবাক হয়ে গেলেন। বললেন, কেন এমন হলো? তারা তো রাজি ছিল। নানা গম্ভীরভাবে বললেন, ওরা নাকি অন্য কোথাও মেয়ে ঠিক করেছে। আমি তখন স্বস্তি পেয়েছিলাম। ভাবলাম, বিয়ে না হলে আমি বাঁচব, আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো। কিন্তু আজ জানি সেই স্বস্তিই ছিল অন্ধকারের শুরু। নানার আচরণ এরপর ধীরে ধীরে বদলে যেতে লাগলো। তিনি আমাকে আর নাতনি বলে ডাকতেন না। তিনি চাইতেন আমি তার সঙ্গে বসি, গল্প করি, পাশে থাকি। আমি বুঝতে পারছিলাম এই ঘনিষ্ঠতার ভেতরে কিছু একটা ভুল আছে, কিন্তু সাহস হতো না কিছু বলতে। মা মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করতো, বলতো, রুম্পা, তোর নানার সঙ্গে একটু দূরত্ব রাখিস, মানুষ কি না কি বলবে। আমি রেগে যেতাম। মা, তুমি এমন কথা কিভাবে বলো? উনি আমার অভিভাবক। মা দীর্ঘশ্বাস ফেলতেন। যা বুঝছি তুই একদিন বুঝবি রুম্পা। আমি তখন সেই কথার মানে বুঝিনি। একদিন সন্ধ্যায় হঠাৎ রাসেল হোস্টেল থেকে চলে এলো। আমার খুব ভালো লাগলো। বাড়িতে আবার হাসির শব্দ, কথাবার্তা, প্রাণ ফিরে এলো। রাসেল বলল, আপু, তুমি কেমন ফ্যাকাশে হয়ে গেছো? সারাদিন এত চুপচাপ কেন? আমি বললাম, কিছু না রে, মাথায় চাপ পড়েছে। সে হেসে বলল, তুমি আগে যেমন ছিলে এখন আর তেমন নেই। সেই কথাটা যেন আমার ভেতরটা কেঁপে তুলল। আমি আয়নায় তাকিয়ে দেখলাম সত্যিই আমি বদলে গেছি। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি আর একরাশ অপরাধবোধের ছায়া। সেই রাতে আমি প্রথমবার কাঁদলাম নিজের জন্য। আমি অনুভব করলাম আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি আমার নৈতিকতার সীমা মুছে দিচ্ছে, আর আমি চুপ করে সেটা মেনে নিচ্ছি। আমি বুঝতে শুরু করেছিলাম ভালোবাসা মানে শুধু টান নয়, ভালোবাসা মানে শ্রদ্ধা, সীমা আর সঠিক বেঠিকের জ্ঞান। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এই ঘরের বাইরে যেতে হবে। আমি মাকে বললাম, মা, আমি বাইরে গিয়ে পড়াশোনা করব,
এখানে আর ভালো লাগে না। মা অবাক হয়ে বলল, তুই কি নিশ্চিত? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। নানা প্রথমে কিছু বলেননি, শুধু চুপ করে আমার দিকে তাকিয়েছিলেন, চোখে কষ্ট, কিন্তু আমি তখন আর দুর্বল হতে চাইনি। রাতে তিনি বললেন, রুম্পা, তুই চলে গেলে আমি একা হয়ে যাব। আমি গলা শুকিয়ে গিয়ে বললাম, নানা, আপনি একা হবেন না নানা, আমি মাঝে মাঝে আসব, কিন্তু আমি থাকতে পারবো না। তিনি কিছু বললেন না, চুপচাপ ঘরে চলে গেলেন। 2 সপ্তাহ পর আমি শহরের এক স্কুলে ভর্তি হলাম। মা আমাকে নিয়ে চলে এলেন। নানা একবারও বাধা দেননি, শুধু বিদায় নেওয়ার সময় বললেন, তুই ভালো থাকিস রুম্পা, নিজেকে ভুলে যাস না। আমি চুপ করে কাঁদছিলাম। আমার বুকের ভেতর ভয়ঙ্কর ভারী এক পাথর বসেছিল। আমি জানতাম আমি আমার সবচেয়ে কাছের মানুষটিকে পিছনে ফেলে যাচ্ছি, কিন্তু এই বিদায়ের মধ্যেই ছিল আমার মুক্তি। শহরে নতুন জীবন শুরু হলো। স্কুলে ভর্তি হয়ে আবার পড়াশোনায় মন দিলাম। নতুন বন্ধু পেলাম, নতুন মানুষ দেখলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম, আমি যে সম্পর্কে জড়াতে গিয়েছিলাম তা আসলে ভালোবাসা নয়, বরং মানসিক নির্ভরতা ও বিভ্রম। আমার শিক্ষক একদিন বলেছিলেন, যে সম্পর্কে শুরু হয় ভয় আর অপরাধবোধ দিয়ে, তার শেষ হয় অনুতাপ আর কষ্টে। আমি সেদিন নিজের ভেতর থেকে একটা ভারী বোঝা নামতে অনুভব করেছিলাম। মাসখানেক পর খবর এলো, নানা অসুস্থ। আমি ছুটে গেলাম দেখতে। তার শরীর ভীষণ দুর্বল, কিন্তু মুখে শান্তির ছাপ। আমাকে দেখে বললেন, তুই ঠিকই করেছিস রুম্পা, আমি পাপ করতে যাচ্ছিলাম, তুই রুখে দিয়েছিস। আমি কাঁদতে কাঁদতে বললাম, নানা, আমি আপনাকে ঘৃণা করি না, শুধু চেয়েছি আপনি বুঝুন। তিনি চোখ বন্ধ করে বললেন, তুই আমার চোখ খুলে দিয়েছিস মেয়ে, এখন আমি শান্তিতে মরতে পারবো। সেই রাতে তিনি মারা যান। আজ বহু বছর কেটে গেছে। আমি এখন স্কুলের শিক্ষক। ছাত্রছাত্রীদের বলি, ভালোবাসা মানে শুধু টান নয়, ভালোবাসা মানে দায়িত্ব, সঠিক সিদ্ধান্ত আর আত্মসম্মান। আমার জীবন একটা শিক্ষা। আমি ভুল করেছি, কিন্তু সেই ভুল থেকেই শিখেছি। আর আমি চাই কেউ যেন আমার মতো নিজের নৈতিকতা হারিয়ে না ফেলে। আমি আজও নানাকে ক্ষমা করেছি, কিন্তু নিজের বিবেকের সামনে প্রতিজ্ঞা করেছি, কোনো সম্পর্ক যতই প্রিয় হোক না কেন, যদি সেটা সীমা ভেঙে যায়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা অন্ধকার। আর আমি সেই অন্ধকার থেকে ফিরে এসেছি আলোয়। প্রিয় বন্ধুরা, আজকে আমার জীবনের গল্প শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, গল্প শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, যেন তারা দেখার সুযোগ পায়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।